তো উলিপুর অনেক অবহেলিত এরিয়া, আপনারা জানেন যে বাংলাদেশের আপনি যে চিন্তা করেন, আপনি সিলেটের কথা ধরেন, ঢাকার কথা ধরেন, আমরা তো পিছিয়ে আছি রংপুর, তার মধ্যে কুড়িগ্রাম আরো পিছানো, তার মধ্যে আমার মনে হয় উলিপুর আরো পিছানো। পিছানোর কারণ হলো এখানে তো অনেক নদী ভাঙন হয় প্রতি বছর, আর লোক সংখ্যা বেশি, কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি হয়নি ওইভাবে। আর রাস্তাঘাট, চিকিৎসা, হাসপাতাল সবগুলো বেহাল অবস্থা, আপনারা জানেন। তো এই জন্য আমরা চাই যে একটা স্মার্ট উলিপুর গড়ে তুলতে আমরা চাই, যে উলিপুরে কোনো দুঃখ কষ্ট মানুষের থাকবে না। স্পেশালি আপনি জানেন যে তিস্তা, আমরা যে মহাপরিকল্পনা এটা যদি আমরা সফল করতে পারি, তিস্তা অববাহিকা অনেকগুলো ইউনিয়ন আমাদের উলিপুরের সাথে আছে, এখানে কিন্তু ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব, যেখানে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে। আপনি জানেন যে এটা যদি আমরা চায়নার সাথে আমাদের যে প্রকল্প এটা যে বাস্তবায়ন হয়, তাহলে একদম চিটাগাং থেকে পণ্য কিন্তু এখানে চলে আসবে। ইন এডিশন আমরা যদি ইসলামের দরগুলো যদি আমরা সরকারে যেতে পারি, আমরা এই নেগলেক্টেড এরিয়াগুলোর জন্য ট্যাক্স ফ্রি, এখানে যারা ইন্ডাস্ট্রি করবে তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে আপনি দেখবেন যে ঢাকা থেকে, চিটাগাং থেকে লোক আসে, মানুষ এখানে এখানে ইন্ডাস্ট্রি করবে। এখন উলিপুরের লোকে তো কর্মসংস্থান সৃষ্টি হবে, শুধু উলিপুর না, উলিপুর, চিলমারি, কুড়িগ্রাম এদিকের মানুষ কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং বাংলাদেশের অন্যান্য এলাকার লোকও কিন্তু এখানে এসে কাজ করতে পারবে। ইন এডিশন আপনি চরাঞ্চলে যান, সেখানে অনেক, এখানে বালু আছে, নদী আছে, সেখানে প্রপার ইউটিলাইজেশন নেই। আমি এমপি থাকা অবস্থায় আপনি দেখেন এই ধরলার ডিগিং এর জন্য 518 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এখন পর্যন্ত কিন্তু কাজ হয়নি। তাই এই ধরলা যদি আমরা খনন করতে পারি, এখানেও যদি বাঁধ প্রোটেকশন আমরা করতে পারি, সেখানে কিন্তু একদিকে তো মাছ চাষ, আমাদের অনেক জেলেরা এখানে আছে, আপনি জানেন নেটিং সিস্টেমে এখন মাছ চাষ করা যায়, সে আমরা বুড়ে বুড়ি লেভেলে আমরা নেট করে দিলাম, ছোট ছোট মাছ যেতে পারবে, বড় মাছ যেতে পারবেন, আপনি মাছ চাষ করতে পারবেন। কিন্তু আবার চিলমারির ওইদিকে আমরা যদি আরেকটা নেটিং সিস্টেম করে দিই, ওখানেও মানুষ মাছ চাষ করতে পারবে। জেলেদের অল্প পয়সায় লিজ দেওয়া, পার আছে, পারেও কিন্তু আপনি বিনোদন সৃষ্টি করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের পার্ক, মানুষ তো বিনোদন এখন চায়, তাহলে সবসময় রুমের ভিতরে থেকে টেলিভিশন দেখে মানুষ এখন তো বিরক্ত হয়ে যাচ্ছে। তো সেখানে যদি একটা নদী অভিজ্ঞতা সুন্দর আপনি ফ্যামিলি নিয়ে কিন্তু আপনি ঘুরতে পারবেন। সেম আমি এমপি থাকা অবস্থায় দেখেন এখানে 21 কোটি টাকা বরাদ্দ আপনার এই যে বুড়ি তিস্তা, তো সেটা কিন্তু আমরা তখন নাই, এই কাজটা কিন্তু হয়নি। কাজটা হয়েছে মানে অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। তো এখানেও কিন্তু পরিকল্পনা এরকম ছিল যে সুন্দর করে খননটা ভালো হবে, পাড়টা বাঁধা হবে, এখানে পাড়ের পাশে এখানে সুন্দর গাছ লাগানো হবে, এখানে রিক্রিয়েশনের এখানে ব্যবস্থা থাকবে, এবং এই পানি এটা ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এখানে দেখেন কোনো স্যানিটেশন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানের কোনো ব্যবস্থা নাই উলিপুরে। পৌরসভা এটাকে কিন্তু এ গ্রেডের পৌরসভা পরিণত করতে হবে এবং স্মার্ট পৌরসভা গড়ে তুলতে হবে। তাহলে আপনি এখন নলকূপের পানি খাচ্ছেন, আপনি কেন, আপনি আমাদের সেন্ট্রালি সাপ্লাই পানি খাবেন, এবং আপনি স্যানিটেশনে ইয়ে করবেন, গোসল করবেন, পায়খানা প্রস্রাব করবেন, সব ওখানকার পানি ব্যবহার করা হবে। কিন্তু সেই সিস্টেম কিন্তু এখনো গড়ে ওঠে নাই। যত যত বাড়ি তৈরি হচ্ছে আপনি পৌরসভা এলাকায়, এখানেও কিন্তু একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে আনতে হবে, আনলে না তখন আপনাদের ভালো লাগবে। ডেভেলপমেন্ট কাকে বলে ইনশাআল্লাহ সেটা আমরা নিজে ডাক্তার, স্বাস্থ্য সেবার জন্য আসলে স্বাস্থ্য সেবা আমাদের দেখবেন ইউটিউবে আমার একটা বক্তব্য আছে, আমরা এই সরকারকে আমরা একটা বক্তব্য দিয়েছিলাম, আমাদের এখানকার মানুষ স্বাস্থ্য সেবা এখন কারো অসুখ বিসুখ হলে ক্লিনিকে যায়, বাড়ির জমি বিক্রি করে, ছাগল বিক্রি করে আসি চিকিৎসা করে, আর এটা তো কাম্য না। সরকারের উদ্দেশ্য কি, সরকারের দায়িত্ব হলো আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করব। সেখানে গরিব মানুষ আমাদের ক্যাটাগরি করি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি। এ ক্যাটাগরি মানে যাদের তেমন কিছু নেই, বি ক্যাটাগরি মানে সচ্ছল চলে, কিন্তু যখন স্বাস্থ্য সমস্যা হয় তখন সে এই চিকিৎসা ব্যয় বহন করতে পারে না। তো সেখানে আমাদের উলিপুর হেলথ কমপ্লেক্স আছে, এটাকে বেশি না, এটাকে আমরা যদি একটু আপগ্রেড করি, কিছু যন্ত্রপাতি দিয়ে দিই, ডাক্তার যদি ঠিক মতো দিয়ে দেয়, আর জবাবদিহিতার মধ্যে আনা। এখন আপনি যাচ্ছেন, আপনি খাওয়ার ঠিক নাই, বিছানার ঠিক নাই, নার্স ঠিক মতো কাজ করে না, বাথরুম যাবেন সেখানে গন্ধ, ফ্লোরটা অপরিষ্কার হয়ে আছে। এই জন্য মানুষ সরকারি শিক্ষা ব্যবস্থা উন্নয়ন চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা অ্যাজ এ হোল শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। এমপিদের কাজ তো একটা হলো লোকাল ডেভেলপমেন্ট, লোকালি আমরা ডেভেলপ করবো। ইন এডিশন ন্যাশনাল পলিসি তৈরি করা। ন্যাশনাল পলিসি কি, সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাইতে হবে। আপনি শ্রীলঙ্কায় যান, আপনি ইন্ডিয়াতে যান, আপনি ভুটানে যান, সেখানে দেখবেন, আমি এখানকার উদাহরণ দিচ্ছি, আমি আমেরিকার উদাহরণ দিচ্ছি না। আমার মেয়ে এই ঢাকা থেকে পাশ করে সে নিউ ইয়র্কে ট্রাম্পের ছেলের সাথে পড়ে, স্কলারশিপে কত পায়, 1,25,00,000 টাকা স্কলারশিপ পায়, আমাদের 1 পয়সা দিতে হয় না। তাহলে বাংলাদেশে আপনি আরো দেখবেন এই উলিপুরে অনেক অনেক লোকজন আছে, দেখবেন যে ইংল্যান্ডে পড়াশোনা করতেছে, আমেরিকায় পড়াশোনা করতেছে, তার মানে কি তারা এক্সেপশনালি যাচ্ছে। কিন্তু অ্যাজ এ হোল শিক্ষা ব্যবস্থার মান যদি আমরা স্ট্যান্ডার্ডে নিয়ে আসি, স্ট্যান্ডার্ড বুঝবেন কিভাবে, কথার কথা, আমার যে উলিপুরের যে স্ট্যান্ডার্ড, আমি ঢাকা কলেজের সাথে কম্পেয়ার করবো, নটরডেমের সাথে কম্পেয়ার করব, আবার আমি
শ্রীলঙ্কার সাথেও কম্পেয়ার করবো। শ্রীলঙ্কার একটা 5% ছেলের সাথে আমার উলিপুরের 5% একটা ছেলের কি অবস্থা, এটা কিন্তু কম্পারিজন লাগবে। তা ইন এডিশন একই সাথে শিক্ষকরা আমরা ক্লাস 1 আমরা করতেই চাই না। প্রাইমারি স্কুল টিচার অল ক্লাস 1 অফিসার। হাই স্কুলের টিচার এমপিভুক্ত অনেক এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনারা জানেন। আরে ভাই, কয় টাকা লাগে বেতন দিতে? দেশের তো যেখানে 8 লক্ষ কোটি টাকা বাজেট, সেখানে শিক্ষককে বেতন দিতে কয় টাকা লাগে? তাই আপনি এমপিভুক্ত আর কিছু ভর্তুকি দিলে বা কিছু টাকা যদি ওদের জন্য বরাদ্দ দেওয়া হয়, সবগুলোকে সরকারিকরণ সম্ভব। সরকারি যদি আপনি করতে নাও পারেন, আমরা হেডমাস্টারগুলোকে সরকারি করে দেবো। আপনি কান পাবলিক স্কুল এন্ড কলেজ দেখেন, এখানে হেডমাস্টার যে আছে, প্রিন্সিপাল যে আছে, সে কিন্তু সরকারি লোক, বাকিরা কিন্তু সবাই অন্য অন্য বেসরকারি চাকরি করে। তাই ওখানে এডুকেশন কোয়ালিটি অফ স্ট্যান্ডার্ড ওখানে দেখেন ইজ হাই। তাহলে এইভাবে এটা তো এডুকেশন সিস্টেম ভালো করা সম্ভব। আর শহর অঞ্চলে এখন ঘর নাই, বেগমগঞ্জে যাবেন স্কুলই নেই, একটা কলেজ নেই সেখানে। আপনি সাহেবের এলাকায় যাবেন, ওখানে অনেক কষ্ট করে মানুষ ওখান থেকে আসে, উলিপুরে পড়াশোনা করে, রংপুরে পড়াশোনা করে, কুড়িগ্রামে পড়াশোনা করে। বাইরের সবার তো এইসব ক্ষমতা নাই। তাহলে মানুষের হিউম্যান রাইট হলো যেখানে প্রত্যন্ত অঞ্চলে আসে সেখানে একটা করে কলেজ হবে, একটা করে ভালো মাদ্রাসা হবে, ভালো প্রাইমারি স্কুল হবে। যেখানে ভাঙার পসিবিলিটি আছে সেটা ভাঙার ওই যুগ এখন নাই। ভাঙা এটাকে প্রোটেকশন করা যায়, হয়তো আমরা ব্রহ্মপুত্র ওই সাইডটা প্রোটেকশন করতে পারবো না, কিন্তু ধরলার সাইডটা প্রোটেকশন করা ঠিক সম্ভব। আছে ভাই, মানে আপনি তো নমিনেশন সাবমিট করলেন, আপনি এবারে জয়ের ব্যাপারে কতটুকু আশা? না, জয়ের ব্যাপারে তো আপনারা আরো ভালো বোঝেন, তাই না? আমরা তো এখানকার সন্তান, আমরা তো সেখানে তো আমরা আলহামদুলিল্লাহ আমরা আশা করি, কারণ না আমরা নিজের কথা নিজে বলতে চাই না। এখন আমরা এই জনপদে তো অনেক বছর থেকে আমরা আছি। আপনি গ্রামে গঞ্জে যেখানেই যাবেন, সেখানে আমার কিছু না কিছু অবদান আছে। আপনি মাদ্রাসা বলেন, মক্তব বলেন, একটা মসজিদ বলেন, উজুখানা বলেন, সব জায়গায় একটা আমাদের অবদান আছে। আর মানুষ হিসেবে আপনি দেখবেন কোথাও না কোথাও যে কোনো ভাবে মানুষ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা তাদের একসময় কাজে লাগছি। আমরা যে নির্বাচনটা আপনি কেমন নির্বাচন প্রত্যাশা করতেছেন? নির্বাচন ইজ এ চ্যালেঞ্জ। সামনে নির্বাচন, কোনো সন্দেহ নেই, এটা একটা চ্যালেঞ্জ। তো সেখানে জনসম্পৃক্ততা যদি থাকে তাহলে নির্বাচন ফ্রি ফেয়ার হবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করি। তারপরেও সরকার চেষ্টা করছে, এখানে যেহেতু আর্মি মাঠে আছে, পুলিশ আছে, র্যাব আছে, ম্যাজিস্ট্রেটরা আছে, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা এই সরকার এনশিওর করতে চাচ্ছে। তা সেখানে পাবলিক সাপোর্ট লাগবে। পাবলিক যদি ঠিক থাকে তাহলে কেউ কারাপশন করতে পারবে না, কেউ সিল মারতে পারবে না, ভোট ডাকাতি করতে পারবে না। এটা আমার মনে হয় যে সব মিলে একটা ভালো নির্বাচন হবে। আপনার সাথে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।